ও প্রথমে আমি সমস্ত ভারতবাসী এবং রাজ্যবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা প্রণাম জানাই। তো আজকের যে স্ট্রাইক, এটা মূলত আমরা 8টা দাবি নিয়ে করছি। 1 নম্বর হচ্ছে যে গত 19 মে ভারত সরকার যে নোটিশ জারি করেছিল, নোটিফিকেশন দিয়েছিল যে ভারতবর্ষে বহিরাগত প্রায় 3 কোটি মতো অবৈধভাবে নাগরিকত্ব নিয়ে বসবাস করছেন, ওদেরকে যে যে রাজ্যেই আছেন সমস্ত রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে যে ওদেরকে চিহ্নিত করে ডিটেইন এবং ডিপোর্ট করার জন্য, এবং সেখানে বলা আছে যে 1 মাসের মধ্যেই তার অ্যাকশন নিতে হবে। কিন্তু অন্যান্য রাজ্যে দেখা গেলেও এই অ্যাকশন ত্রিপুরা রাজ্যে আজ অবধি দেখিনি। তাই আমরা জানতে চাই যে ত্রিপুরা সরকার কেন তার অ্যাকশন নিচ্ছেন না, এটা নেওয়া দরকার। ভারত সরকারের যে সংবিধান, ভারতীয় সংবিধান যদি ভারতবাসীদের স্বার্থে তৈরি হয়ে থাকেন, রচনা হয়ে থাকেন, এবং এখানে যদি ভারত সংবিধান লিখতে গিয়ে যে প্রথমেই বলা হয়ে থাকে যে ফর দ্য পিপল, অব দ্য পিপল, বাই দ্য পিপল, এখন ভারতবাসীদের জীবন বিপন্নের পথে, ভারতবাসীর তুলনায় তার মধ্যে একটা অন্তর্ভুক্ত রাজ্য, অনেকে হয়তো জানেন না ত্রিপুরা ভারতের অঙ্গরাজ্যই মনে করেন, কিন্তু ত্রিপুরা রাজ্য ভারতের অঙ্গরাজ্য নয়, ত্রিপুরা ভারতের অন্তর্ভুক্ত রাজ্য। কোনো এককালে যখন ভারতবর্ষকে ব্রিটিশ শাসন করেছিল তখনও ত্রিপুরা স্বাধীন রাজতন্ত্র রাষ্ট্র ছিল, তার আগেও স্বাধীন রাজতন্ত্র রাষ্ট্র ছিল। 1947 15ই আগস্ট ভারত স্বাধীন পাওয়ার পর 1949-এ বাই এগ্রিমেন্ট ত্রিপুরা ভারত ইউনিয়নে যোগ দিয়েছিল। সেই দিন থেকে ভারত ইউনিয়নের অন্তর্ভুক্ত রাজ্য হিসাবে ত্রিপুরায় গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার প্রশাসন চলছে, কিন্তু এমন অবস্থায় গিয়ে পৌঁছেছে আজ অবধি এই 79 বছরে যে ত্রিপুরার ভূমিপুত্রদের তুলনায় বহিরাগতের সংখ্যা 4 গুণ পেরিয়ে গেছে। তো এই অবস্থায় এখানের যে ভূমিপুত্র, এখানের যে আদিবাসী, আমি বলতে চাই না যে এই রাজ্যের ভূমিপুত্র বা নেটিভ পিপল শুধু ত্রিপুরী, আমি এটা বলবো না। এখানে মুসলিম জাতিও ছিল, এখানে বাঙালি জাতিও ছিল, এখানে ত্রিপুরী মেজরিটি ছিল, বিভিন্ন জাতিগোষ্ঠীর লোকও ছিল, বিভিন্ন সাবটাইটেলের লোক ছিল। কিন্তু আমি সমগ্র ত্রিপুরাবাসীদের নিয়ে বলছি, সমগ্র ত্রিপুরাবাসীদের তুলনায় বহিরাগতদের সংখ্যা 3 গুণেরও অধিক। অবস্থা যদি চলতে থাকে আগামী দিনে তার অবস্থা কি হবে? এখানে ভূমিপুত্রদের আত্মনিয়ন্ত্রণ আজকে হারিয়ে গেছে, বেঁচে থাকার যে অধিকার হারিয়ে গেছে, অফিসে গুলি হয়ে গেছে, অফিসের ভিতরে মার্ডার হয়ে গেছে। এমন ঘটনাও আছে 2000-এ সংগ্রাম দেববর্মা সদর এসডিও আগরতলা অফিসের ভিতরে গুলি করে হত্যা করা হয়েছে তাকে, কিন্তু আদৌ তার কোনো বিচার ব্যবস্থা পায়নি, কোনো কেস হয়নি, আদৌ একজনও কোনো আসামি এরেস্ট হয়নি। কেন? একটা স্বাধীন রাষ্ট্রে আমাদের বাঁচার অধিকার থাকবে না কেন? আমাদের বলার অধিকার থাকবে না কেন? আমাদের দাবি করার অধিকার থাকবে না কেন? অন্যায়ের প্রতিবাদ করার অধিকার থাকবে না কেন? আমাদের ভূমিতে আমরা কেন অসহায় হয়ে থাকতে হবে? আমাদের ভূমিতে আমরা কেন অস্তিত্ব হারিয়ে থাকতে হবে? এটাই আমাদের প্রশ্ন। যেখানে ভারত সরকার নোটিফিকেশন জারি করেছে যে বিদেশি অনুপ্রবেশকারীদের অবৈধভাবে বসবাস এবং শাসন প্রশাসন দখলের কারণেই, তাদের অপশাসনের কারণেই আজকে ত্রিপুরার ভূমিপুত্রদের অবস্থা করুণ অবস্থা না, মাইনরিটিতে পরিণত হয়ে গেছে, আত্মনিয়ন্ত্রণ অধিকার হারিয়ে গেছে। তা জেনেই তো ভারতবর্ষকে সুরক্ষা করার জন্য এই নোটিফিকেশন নিশ্চয়ই জারি করেছেন, কিন্তু ত্রিপুরা সরকার তার কোনো রেসপন্সিবিলিটি নাই। কেন? এটা আমরা জবাব চাই। এই জবাবের অর্থেই আমরা আজকে রাস্তার উপর, এবং এর সাথে বিভিন্ন সামাজিক সংগঠন তো আছেই, তার সাথে এটিটিএফ এনএলএফটিও যুক্ত হয়েছে। তাদেরকেও কেন্দ্র সরকার এবং ত্রিপুরা সরকারের আহ্বানেই ওরা আত্মসমর্পণ করেছিল, কিন্তু কোনোদিন জানতে চায়নি ত্রিপুরার ভূমিপুত্ররা স্বাধীন রাষ্ট্রের নাগরিক হয়েও কেন আত্মনিয়ন্ত্রণ অধিকারের জন্য বন্দুক হাতে তুলে নিতে হয়েছিল, অথবা ত্রিপুরী জাতি জনগোষ্ঠীরা কেন বন্দুক হাতে তুলে নিলেন আজ অবধি কেউ জানতে চাইল না। মেসেজ দেওয়া হলো তোমরা যদি সারেন্ডার করো তোমাদের প্রতি আমরা আছি,
সেই মেসেজের অনুপাতে ওরা সরকারের কাছে সারেন্ডার করে আত্মসমর্পণ করেছে। যা শর্ত দেওয়া হয়েছে আজ অবধি এক তিল সমানও কার্যকরী হয়নি। এত মিথ্যা শর্ত কেন? মিথ্যা শর্ত কেন? একটা সরকার দেশের নাগরিকের গার্জিয়ান, তার রাজ্যে কতজন পপুলেশন আছে সবার মাতা পিতা হলো সরকার। এখন যদি মাতা পিতাহীন সন্তান হয়ে থাকতে হয় তাহলে এ কেমন সরকার, এ কেমন রাষ্ট্র? সংবিধানে থাকার পরেও যদি পশু পাখির মতো কীট পতঙ্গের মতো এখানের পাবলিককে মরতে হয় তাহলে এটা কোন দেশের নিয়ম? এটাই আমরা জানতে চাই। আমাদের অধিকার পাইতে, বেঁচে থাকার যে অধিকার, এটা মানুষের ফান্ডামেন্টাল রাইটস, এটাও যদি আমরা আন্দোলন করে আদায় করতে হয় তাহলে আমরা কোন স্বাধীন রাষ্ট্রে বাস করি এটা আমরা জানতে চাই রাজ্য সরকারের কাছে। তার জন্যই, ওই অধিকার পাওয়ার জন্যই, এই সমস্ত দাবি করার জন্যই, এই সমস্ত সমস্যার বিচার পাওয়ার জন্যই আমরা আজকের এই রাস্তা অবরোধের আন্দোলন। আপনাদের দাবি দাবা যদি পূরণ না হয় আগামী দিনে আপনারা কি পদক্ষেপ নেবেন? আজকে আমরা 24 ঘন্টার বন্ধ দেখেছি। আমরা অলরেডি ডিসাইডেড, যদি এই 24 ঘন্টার বন্ধকে ত্রিপুরা সরকার কোনো গুরুত্ব না দেন বা ইম্পর্টেন্ট না দেন, আগামী দিনে ডাবলের পরে রিডাবল হয়ে যাবে। আমরা কোনো রাজনৈতিক নেতা নয়, কোনো রাজনৈতিক দল নয়, ইলেকশন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নয়, নির্বাচনে জেতা হারা নিয়ে আমাদের কোনো চিন্তা নয়, নির্বাচনে মাইলেজ পাওয়ার জন্য আমাদের এই আন্দোলন নয়। আমাদের দাবি যতদিন পর্যন্ত সমাধান না হবে, আমাদের সমস্যা যতদিন পর্যন্ত সমাধান না হবে, আমাদের অধিকার যতদিন পর্যন্ত না পাবে ততদিন পর্যন্ত মরিয়া হইয়া প্রয়োজনে করেঙ্গে ইয়া মরেঙ্গে আমাদের আন্দোলন চলতেই থাকবে। এটা কেউ রুখতে পারবো না। আমরা রাজনৈতিক নেতা নয় যে নির্বাচনের পরে আমাদের আন্দোলন মুছে যাবে, এটা আমাদের পক্ষে হবে না। একটু আগে বলার চেষ্টা করেছি, একটু বলেছিলামও যে অন্যান্য রাজনৈতিক দলেরাও এই বর্মরাতে এইরকম আন্দোলন করেছে, রাস্তা রোকো করেছে। হ্যাঁ, এনসি দেববর্মার নেতৃত্বে বিগত ইলেকশনের আগে একটানা 14 দিন রাস্তা রোকো আন্দোলন হয়েছিল। সেটাই আমি বলেছিলাম, ওরা রাজনৈতিক নেতা, রাজনৈতিক সেন্টিমেন্টের লোক, ওরা রাজনৈতিক গেম খেলে। জানি না ওদের বিষয়, রাজনীতির মাইলিসের জন্যই করতে পারে, তাও হইতে পারে। আমি বলবো না উনি রাজনৈতিক মাইলিসের জন্য করেছে, কিন্তু হইতে পারে। এটাই আমি একটু আগে বলেছিলাম যে আমরা রাজনৈতিক নেতা নই, রাজনৈতিক গেম আমরা খেলি না, রাজনৈতিক মালিশের জন্য আমরা করি না। এনসি দেববর্মা এখানেই প্রমাণ করে যে তার নির্বাচনের পরেই তার আন্দোলন নিস্তব্ধ হয়ে গেছে। অর্থাৎ রাজনৈতিক মালিশের জন্য উনি হয়তো করেছেন, কিন্তু আমরা রাজনৈতিক মালিশের জন্য করিনি। আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করব না, আমরা কাউকে বুথও চাইব না। আমাকে এমএলএ বানিয়ে দাও, আমাকে মন্ত্রিত্ব দাও, আমাকে চেয়ারম্যান মেম্বার দাও, নির্বাচিত করেন, এটা আমরা বলবো না। আমরা শুধু বলবো আমাদের অধিকার দিতে হবে। যতদিন পর্যন্ত অধিকার পাচ্ছে না ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন জারি থাকবে, কেউ রুখতে পারবে না। এনসি দেববর্মা রাজনৈতিক মুনাফাতে সে রাস্তা রোকো আন্দোলন 14 দিন না, 14 দুগুণে 28 দিন করতেই পারে, কিন্তু নির্বাচনের পরে যারা রাজনৈতিক উদ্দেশ্যে এইরকম আন্দোলন করে থাকেন, নির্বাচনের পরেই তাদের চেহারা বোঝা যায়, দেখা যায়। কিন্তু আমরা এই উদ্দেশ্যে করছি না, আমরা করছি আমাদের অধিকারকে সম্পূর্ণভাবে পাওয়ার জন্য।